এটা হলো মির্জাফরের বাড়ির গেট। এখানে মির্জাফরের বংশধর বসবাস করে, তার জন্য প্রবেশ নিষেধ আছে। এমনি বাইরে থেকে ছবিটা নিতে পারে, নিয়ে চলে আসে। এই হলো মির্জাফরের কবর। এর আগেকার দিনে যক্কা হয়েছিল, তখন তো যক্কা রোগের ডাক্তার ছিল না আর ওষুধও ছিল না, ছিল হাকিম বদ্যরা। ওনারা বলেছিল প্রতিদিন একটা করে বাচ্চা ছেলের কলিজা গাছের সাথে সিদ্ধ করে বেটে খাওয়ালে তার অসুখটা ভালো হয়ে যাবে। কিছুদিন খাওয়ানোর পরে অসুখটা ভালো হয়ে যায়, তার অভ্যাসে পরিণত হয়ে যায়। 199টা খাওয়ার পরে তাকে জ্যান্ত অবস্থায় সমাধি দিয়ে দেয়। মুর্শিদাবাদ ভাগীরথী নদীর তীরে অবস্থিত ঐতিহাসিক এই শহরের নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে এক সমৃদ্ধ অতীত ও কত উত্থান পতনের কাহিনী। পলাশীর যুদ্ধ, মির্জাফরের বিশ্বাসঘাতকতা, নবাব সিরাজউদ্দৌলার পরাজয় এবং বাংলায় ইংরেজ শাসনের ভিত্তি স্থাপন, এই সবই মুর্শিদাবাদের ইতিহাসের অংশ। আজ আমরা বেরিয়ে পড়েছি মুর্শিদাবাদের সেই ইতিহাসের পথে। আমাদের এই মুর্শিদাবাদের ভ্রমণে আমি তুলে ধরব তোমাদের সামনে মুর্শিদাবাদের বিভিন্ন অজানা সত্য আর ইতিহাস। সাথে দেখব ইতিহাসের সবথেকে বেঈমান আর ঘৃণিত ব্যক্তি মির্জাফরের কবরও। প্রিয় দর্শকবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি জানি আপনাদের সময় অত্যন্ত মূল্যবান, তবে আমি মাত্র কিছু সেকেন্ড সময় চাচ্ছি কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য। আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইবার কম হওয়ার কারণে অনেকেই হয়তো ভিডিওটি স্কিপ করে চলে যাবেন, কিন্তু বিশ্বাস করুন এই ভিডিওটি আমি 15 দিনেরও বেশি সময় ধরে অনেক যত্ন ও পরিশ্রম করে তৈরি করেছি। তাই বিনীতভাবে অনুরোধ করছি ভিডিওটি এড়িয়ে না গিয়ে পুরোটা দেখুন। যদি ভ্রমণ এবং ইতিহাসের প্রতি আপনার আগ্রহ থাকে তবে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ এইটুকু সময় দেওয়ার জন্য। চলুন ভিডিওটি শুরু করা যাক। আজকে যাত্রা শুরু করছি আমার বাড়ি থেকে খুব কাছের নৈহাটি স্টেশন থেকে। আর আজকে আমি একা যাচ্ছি না, আমার সাথে যাচ্ছে রোহিত। রাত 12টা 23 মিনিটে নৈহাটি থেকে 03191 শিয়ালদহ লালগোলা প্যাসেঞ্জারে করে যাচ্ছি মুর্শিদাবাদ, যেটি আমাদের ভোর 4টে 8 মিনিটে মুর্শিদাবাদ পৌঁছে দেবে। তো চলুন একেবারে মুর্শিদাবাদে গিয়ে কথা হচ্ছে। রোহিত, গুড নাইট। গুড নাইট। হ্যাঁ, চলো কাল সকালে দেখা হচ্ছে। চলো এরপরে স্টেশন মুর্শিদাবাদ, নবাবের শহর মুর্শিদাবাদ। চলো এক্সপ্লোর করি, আমার সাথে যোগ দিন। আমি মিরাজ আলী খান। সাবস্ক্রাইব করবেন, যাই হোক অনেক মেহনত করে ভিডিও বানাচ্ছি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না একদম। ওয়েলকাম টু মুর্শিদাবাদ। এখন বাজে ভোর 4টে 8 আর আমরা একদম সঠিক টাইমে মুর্শিদাবাদ পৌঁছে গেছি। একদম ট্রেন কি বলবো, পুরো একদম পারফেক্ট টাইমে চলেছে। এমনিতে এই ট্রেনে হল্ট অনেকটাই, তাও আমরা পারফেক্ট টাইমে এসে পৌঁছলাম মুর্শিদাবাদ। তো চলো সকাল হতে দাও, তারপরে এক্সপ্লোর করব। এই স্টেশন থেকে বার হয়ে আমরা প্রথমেই ব্রেকফাস্ট করে নিলাম, তারপর একটি টোটো রিজার্ভ করে সাইট সিনের জন্য রওনা হয়ে গেলাম। আর আমরা এখন প্রথমেই যাচ্ছি মুর্শিদাবাদের প্রথম নবাব মুর্শিদ কুলি খাঁর কাটরা মসজিদ ও তার সমাধি। ইতিহাস অনুযায়ী মুর্শিদাবাদের আগের নাম ছিল নাকি মুকসুদাবাদ। 1704 খ্রিস্টাব্দে যখন বাংলার নবাব মুর্শিদ কুলি খাঁ রাজধানী ঢাকা থেকে সরিয়ে নিয়ে আসেন এই শহরে, তখন তার নামেই শহরের নাম হয়ে যায় মুর্শিদাবাদ। সেই মুর্শিদাবাদ শহরের সবথেকে বিখ্যাত ধর্মীয় স্থাপত্য হল কাটরা মসজিদ, যার সিঁড়ির নিচে শায়িত রয়েছেন খোদ মুর্শিদ কুলি খাঁ। 1137 হিজরি অর্থাৎ 1724 খ্রিস্টাব্দে নবাব মুর্শিদ কুলি খাঁ এই মসজিদটি নির্মাণ করেছিলেন। কাটরা মসজিদ যে আর 5টা মসজিদের থেকে একেবারে অন্যরকম দেখতে, তার একটা কারণ মসজিদটি তৈরি একটি বিশাল উঁচু চাতালের ওপর এবং তাকে ঘিরে রয়েছে একাধিক ছোট ছোট ঘর। সেই সময়ে কাটরা মসজিদ ইসলামী শিক্ষার একটি প্রধান কেন্দ্র ছিল এবং 700 শিক্ষানবিশ এই ঘরগুলির মধ্যে থাকতেন এবং কোরআন পাঠ করতেন। এক সময় এই মসজিদের 5টি গম্বুজ আর 4টে মিনার ছিল। 1897 ভূমিকম্পে মাঝখানের 3টি গম্বুজ ভেঙে পড়ে। তারই সঙ্গে ভেঙে পড়ে পূর্ব দিকের 2টি মিনার এবং পশ্চিম দিকের 2টি মিনারের মাথার গম্বুজ।
কিন্তু মসজিদের নাম কাটরা কেন? কাটরা কথাটির মানে বাজার। যেহেতু বাজারের পাশেই মসজিদ, সেই থেকেই নাম হয়ে যায় কাটরা মসজিদ। সেই বাজার আজও আছে, যদিও সেখানে সবজি এবং অন্য এক দুটি জিনিস ছাড়া আর তেমন কিছুই বিক্রি হয় না। মসজিদের দেয়ালের দিকে লক্ষ্য করলে দেখা যায় চতুর্ভুজ আকৃতির খোপ খোপ নকশা কাটা। তখনকার সময় নাকি এই সব চতুর্ভুজ নকশার গায়ে বেলজিয়াম কাঁচ লাগানো ছিল। আর এই দিকের এই দেয়ালগুলোর গায়ে দেখলে দেখা যায় ত্রিকোণ আকৃতির সব খোপ। তখনকার সময় ইলেকট্রিসিটি না থাকায় রাত্রে এই খোপের মধ্যে মাটির প্রদীপ জ্বালিয়ে রাখা হতো। আর প্রদীপের আলো যখন ওই বেলজিয়াম কাঁচে গিয়ে পড়তো, তখন আলো প্রতিফলিত হয়ে এই স্থানটি আলোকিত হয়ে থাকতো। আজ থেকে 300 বছর আগে 2000 নামাজি একসঙ্গে এই মসজিদে বসে নামাজ পড়তো। পূব দিকে মসজিদে ওঠার সিঁড়ির নিচে চিরনিদ্রায় শায়িত মুর্শিদ কুলি খাঁ। নিঃসন্দেহে তিনি এই জায়গাটিকে নিজের কবর হিসেবে বেছে নিয়েছিলেন, কারণ নামাজিদের পায়ের ধুল তার কবরের উপরে পড়বে এবং কোরআন পাঠের শব্দও তার কবর থেকে শোনা যাবে। অনেক ধর্মপ্রাণ মুসলমানের মধ্যেই আমরা এই বিশ্বাস দেখতে পাই, যেখানে তারা চান যে মৃত্যুর পরেও তাদের কবরের কাছে যেন কোরআন পাঠ করা হয়, যাতে স্বর্গে তাদের আত্মা শান্তি পায়। কাটরা মসজিদ দেখে এর পরের গন্তব্য কাঠগোলা বাগান বাড়ির দিকে আমরা রওনা দিলাম। রাত নামলেই যেখানে বেজে উঠত নর্তকের পায়ের ঘুঙরু, বাদ্যযন্ত্র, শরাব আর সুরেলা কণ্ঠের মাদকতায়, যেখানে বিনোদিত হতেন নবাব থেকে শুরু করে ইংরেজ সহ ধনবান ব্যবসায়ীরা। পলাশী যুদ্ধের পর নানান হঠকারী ঘটনার সাক্ষী হয়ে থাকা এই সেই কাঠগোলা বাগান। কাঠগোলা বাগান বাড়ির প্রবেশদ্বারে আছে একটি বিশাল গেট। আসলে এটি নবাবদের তৈরি কোনো স্থাপত্য নয়, তবে এখানে নবাব পরিবার ও তাদের ঘনিষ্ঠদের আসা যাওয়া ছিল নিয়মিত। এখানে প্রবেশের পরেই বাগানের চার কোণায় দেখা যাবে ঘোড়সাওয়ার 4 মূর্তি। এরা হলেন 4 ভাই, লক্ষ্মীপন্ত, জগপান্ত, মহিপান্ত ও ধনপান্ত। তারা ছিলেন মূলত ধনবান ব্যবসায়ী। 4 ভাইয়ের এই কাঠগোলা বাগান। জানা যায় জগৎ শেঠের সহযোগিতায় তৎকালীন নবাবের কাছ থেকে 1200 টাকায় লক্ষ্মীপান্ত সিং দুগর এই বাগানটি গোলাপ চাষ করার জন্য কিনে নেন। এখান থেকে 30 টাকা মূল্য টিকিট কেটে ভিতরের দিকে একটু এগিয়ে গেলেই চোখে পড়বে বিশাল বাগানের মধ্যে দোতলা একটি অট্টালিকা। চোখে পড়বে সিংহদুয়ার আর সেই গোপন সুড়ঙ্গ, যেটা কিনা যুক্ত ছিল 1.5 কিলোমিটার দূরে জগৎ শেঠের বাড়ি আর ভাগীরথী নদীর সঙ্গে। আর এর পাশে আছে একটি চিড়িয়াখানা। (1780 সালে 250 বিঘা জমির ওপর এই কাঠগোলা বাগান প্রতিষ্ঠা করেন লক্ষ্মীপন্ত সিং দুগর। এই কাঠগোলা বাগানেই প্রতি রাত বসত জমজমাট জলসা। সেই সময় কলকাতা, লখনৌ, দিল্লি থেকে নামকরা সব বাইজিরা অর্থাৎ নর্তকীরা এসে শেঠজিদের মনোরঞ্জন করতেন। সেকালের হীরা নামে এক নর্তকী নাকি প্রতি সন্ধ্যায় নাচ গান করে বাবুদের কাছ থেকে 5000 টাকা করে পারিশ্রমিক পেতেন। অনেকেই বলেন বাগান বাড়িটি নাকি সিরাজউদ্দৌলার নবাবী আমলেরও কিছুদিনের আগের। পলাশীর যুদ্ধের পরই এখানেই নাকি ইংরেজরা তাদের লুট করা ধন সম্পদ বাটোয়ারা করেছিল। আবার এই বাগান বাড়িতেই মির্জাপুরের জামাই মীর কাসিমের নির্দেশে সপরিবারে হত্যা করা হয় জগৎ শেঠকে। এছাড়াও এই চত্বরে আছে সুন্দর একটি জৈন মন্দির।
বর্তমানে এই বাগান বাড়িকে রূপান্তরিত করা হয়েছে একটি মিউজিয়ামে। ভিতরে ভিডিও করা নিষেধ, সেই কারণে তোমাদের আর ভিতরের কিছু দেখাতে পারলাম না। ঘুরে ঘুরে দেখতে থাকলাম সবই। 250 বছর কেটে যাওয়ায় এই সব কিছুই আজ ইতিহাস। আমরা এখন যাচ্ছি আমাদের পরের গন্তব্য নসিপুরে জগৎ শেঠের বাড়ি। নবাবী আমলে নবাবদের টাকা ধার দিতেন তিনি, টাকা ধার দিতেন ইংরেজদেরও। তাহলে ভাবুন তৎকালীন তিনি কতটা সম্পদশালী ছিলেন। হ্যাঁ, এটিই হলো সেই পলাশী যুদ্ধের অন্যতম ষড়যন্ত্রকারী জগৎ শেঠের বাড়ি। সেই সময় গোটা বাংলার আর্থিক লেনদেনের মূল কেন্দ্রবিন্দু ছিল তার এই বাড়িটি। জগৎ শেঠ একসময় বাংলার একটি মর্যাদাপূর্ণ পদবি ছিল। বিপুল ধন সম্পদশালীরাই এই পদবি পেতেন। জগৎ শেঠ কোনো ব্যক্তির নাম মনে হলেও আসলে এটি একটি পদবি। আলীবর্দী খাঁয়ের সময়ে মাহতাব চাঁদ নামের এক বিশেষ ক্ষমতাধর ব্যক্তি এই উপাধি লাভ করেন। ইতিহাসে তিনি জগৎ শেঠ নামেই পরিচিত। জগৎ শেঠের পূর্বপুরুষ মানিক চাঁদ ও ফতেহ চাঁদের এতই সম্পদ ছিল যে জনশ্রুতি আছে তাদের ভান্ডার দিয়ে বাঁধ তৈরি করলে গঙ্গার জলের প্রভাব বন্ধ করে দেওয়া সম্ভব হতো। 1756 সালে আলীবর্দী খাঁর মৃত্যুর পর দহিত্তর সিরাজউদ্দৌলা বাংলার নবাব হন। নবাব তাকে ইংরেজদের সঙ্গে আর্থিক লেনদেনের দায়িত্ব অর্পণ করেন। এই সুযোগ জগৎ শেঠকে আরও অর্থবিত্ত অর্জনের সুযোগ করে দেয়। জগৎ শেঠ বাংলার নবাবকে সিংহাসনচ্যুত করার জন্য ইংরেজদের সঙ্গে হাত মেলান। মির্জাফরকে বাংলার নবাব বানিয়ে প্রকারান্তরে ইংরেজদের কাছ থেকে আর্থিক সুবিধা লাভই ছিল তার লক্ষ্য। সিরাজকে বাংলার মসনদ থেকে সরানোর ব্যাপারে এই জগৎ শেঠের ভূমিকা ছিল সবচেয়ে বেশি। এজন্য তিনি বিপুল অর্থ সম্পদ ব্যয় করেন। সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্রে মির্জাফরের পরেই আসে জগৎ শেঠের নাম। জগৎ শেঠ পরিবারের উত্তরাধিকারীরা আজও বেঁচে থাকায় জগৎ শেঠের বর্তমান বাড়িটি বেশ ভালোভাবেই রক্ষণাবেক্ষণ হয়। এটি বর্তমানে একটি মিউজিয়াম। এখানে জগৎ শেঠের আমলের অনেক জিনিসপত্রই সংগৃহীত আছে। জগৎ শেঠ পরিবারের ব্যবহৃত বিভিন্ন ধরনের ও আকারের বন্দুক, পিস্তল, তলোয়ার, মশাল, খড়গ, ঢাল, গন্ডারের চামড়া, অমঙ্গল শঙ্খ, হাত কামান, শত শত শোপিস, তৈজসপত্র, উল্কাপিণ্ড, হাতির দাঁতের পাশা, খেলার গুটি, প্লেট, কটপ্লেট, বডি স্প্রে, দোয়াত, রেজার, বেনারসি শাড়ি, চাদোয়া, টুপি ও স্ত্রী ও পরিবারের সদস্যদের পোশাক ও শাড়ি, সোনার তৈরি পোশাক, মুসলিন, খরম, রাজশ্রী, টেলিফোন, টেস্টিং জার, নকশিকাথা, টাকশালে তৈরি মুদ্রা সহ আরো বহু কিছু। জগৎ শেঠ নবাব বা রাজা না হয়েও তার রাজ জৌলিশের কমতি ছিল না। বিপুল ধন সম্পদ থাকায় বহুবার তার বাড়িতে আক্রমণ হয়। ফলে তার বাড়িতে দুটি গুপ্ত গুহা বা সুড়ঙ্গ পথ ছিল, যার অংশবিশেষ এখনো আছে। এই গুপ্ত পথ বহু দূর পর্যন্ত গিয়েছে। কথিত আছে একটি পথ নিকটবর্তী ভাগীরথী নদীতে গিয়েছে। আবার এও কথিত আছে যে একটি পথ কিছু দূর গিয়ে দিক পরিবর্তন করে অন্য কোথাও গিয়েছে, যা আজও অজানা। এছাড়া একটি গুপ্ত পথ গিয়েছে 1.5 কিলোমিটার দূরে কাঠগোলা বাগানে। কাঠগোলা বাগানের গুপ্ত সুড়ঙ্গের সঙ্গে জগৎ শেঠের বাড়ির গুপ্ত সুড়ঙ্গের সংযোগ থাকা খুবই স্বাভাবিক, কারণ দুই প্রাসাদই ছিল সে সময়ের দুই সম্পদশালীর প্রাসাদ। তবে গুপ্ত সুড়ঙ্গগুলো পুরোপুরি আজ আর নেই। বাড়ির কিছু অংশ রেখে বাকিটা বন্ধ করে দেওয়া হয়েছে। সেই সুড়ঙ্গ আজ মিউজিয়ামের অংশ। দুটি গুপ্ত সুড়ঙ্গেই পুরনো দিনের অনেক সারণ সংগ্রহে রাখা রয়েছে। জগৎ শেঠের রাজকীয় পোশাক ও ব্যবহার্য সামগ্রী তার রাজকীয় জৌলিশের পরিচয় বহন করে। এখানে আছে এক অদ্ভুত আয়না, যেখানে কিছুতেই নিজের মুখ দেখা যায় না। মুখ ছাড়া সবকিছুই দেখা যায়। এই রহস্য ভেদ করা কঠিন। এছাড়া আছে বিখ্যাত বেলজিয়ামের কাঁচের নকশা।
রবার্ট ক্লাইভের একটি পোশাক আছে এখানে, যা ইংরেজদের সঙ্গে বিশ্বাসঘাতক জগৎ শেঠের আতারের কথাই মনে করিয়ে দেয়। পলাশির সব বিশ্বাসঘাতকদেরই করুণ পরিণতি ভোগ করতে হয়েছে। জগৎ শেঠও তার ব্যতিক্রম নন। পলাশির যুদ্ধের পর ইংরেজরাই জগৎ শেঠের টাকশাল ও প্রাসাদ লুট করে, তাকে সর্বশান্ত করে। তার টাকশালও বন্ধ হয়ে যায়। একসময় শেঠ পরিবারকে সরকারি ভাতা দিয়ে দিন যাপন করতে হতো। পরিণতি এখানেই শেষ নয়। সে সময়ের মুর্শিদাবাদের আরেক ডাকাত কাঠগোলা প্রাসাদের সিংজির সঙ্গে জগৎ শেঠের ছিল দহরম মহরম। পলাশি যুদ্ধের পরে এই কাঠগোলা প্রাসাদেই ষড়যন্ত্রকারীরা যার যার পাওনা বুঝে নেওয়ার জন্য বৈঠক করেছিল। কিন্তু নিয়তির কি পরিহাস, কিছুদিন পরে এই কাঠগোলা প্রাসাদেই জগৎ শেঠকে হত্যা করা হয়। ইংরেজরাই এ কাজ করে, সঙ্গে ছিল মির্জাফর চক্র। শুধু জগৎ শেঠ একাই নন, সপরিবারে তাকে হত্যা করা হয় ওই কাঠগোলা প্রাসাদে। এভাবে ইতিহাসের বিশ্বাসঘাতকদের করুণ পরিণতি ভোগ করতেই হয়, কখনো ব্যক্তিকে, আবার কখনো পুরো জাতিকে। মুর্শিদাবাদের পদে পদে, পথে পথে লেখা আছে বাংলার স্বাধীনতা ও পরাধীনতার ইতিহাস, দেশপ্রেম আর বিশ্বাসঘাতকতার ইতিহাস। সেই ইতিহাসে মির্জাফর এক বিশ্বাসঘাতকের নাম। এটা হলো মির্জাফরের বাড়ির গেট। এখানে মির্জাফরের বংশধর বসবাস করে, তার জন্য প্রবেশ নিষেধ আছে। এমনি বাইরে থেকে ছবিটা নিতে পারে, নিয়ে চলে আসে। পলাশির প্রান্তরে পরাজয়ের সঙ্গে জড়িয়ে আছে একটি দরজা। এই দরজা বা গেটটি নিমকহারাম দেউরি অর্থাৎ বিশ্বাসঘাতকতার প্রবেশদ্বার নামেই সবার কাছে পরিচিত। বিশ্বাসঘাতকদের সর্দার মির্জাফরের বাড়ির প্রধান ফটককেই জনসাধারণ ওই নাম দিয়েছে। মির্জাফরের পুরনো সেই প্রাসাদ বাড়িটি এখন আর নেই। সেখানে রয়েছে ছোট দুটি ভবন। ওই ভবন দুটি আসলে বর্তমানে ইমামবাড়া, যা প্রায় সবসময় বন্ধ থাকে। মির্জাফরের বাড়ির প্রধান ফটক বা নিমকহারাম দেউরির বর্তমান অবস্থা ভগ্নপ্রায়। পুরনো প্রাসাদটি এখন আর নেই। 1897 ভূমিকম্পে পুরনো প্রাসাদটি ধ্বংস হয়ে যায়। মির্জাফর বিলাসবহুল ও আড়ম্বরপূর্ণ জীবনযাপন করতেন। কথিত আছে পলাশি যুদ্ধের আগের দিন মির্জাফরের এই বাড়িতে ষড়যন্ত্রকারীরা বৈঠক করেছিল। এই বৈঠকে সেদিন অংশ নিয়েছিলেন কাশিমবাজার কুঠির প্রধান ওয়াটস, মির্জাফর ও তার পুত্র মিরন সহ অন্যান্যরা। মির্জাফরের ছিল 5 ছেলে, তাদের মধ্যে মিরনেই প্রধান ষড়যন্ত্রকারী। শুধু তাই নয়, মিরনের নির্দেশেই মোহাম্মদী বেগ হত্যা করে সিরাজকে। এই প্রাসাদে বসেই মির্জাফর পলাশি যুদ্ধে ইংরেজদের বিরুদ্ধে শক্তি প্রয়োগ না করার অঙ্গীকার করেন। পলাশি যুদ্ধে তিনি তার কথা রাখলেন, কিন্তু রাখলেন না বাংলার জনগণ আর নবাবকে দেওয়া কথা। বেইমানি করলেন সিরাজ ও বাংলার সঙ্গে। পলাশির যুদ্ধের পর সিরাজকে কোথায় হত্যা করা হয়েছে তা নিয়ে নানা মত আছে। কেউ কেউ মনে করেন এই প্রাসাদেই হত্যা করা হয়েছে সিরাজকে, আবার অনেকে মনে করেন হত্যার পর নবাব সিরাজের মরদেহ সারা রাত ফেলে রাখা হয় জাফরাগঞ্জের এই প্রাসাদেই। ইতিহাস কাউকে ক্ষমা করে না, ইতিহাস বেইমানকে তার মর্যাদা দিয়েছে। মির্জাফরের নামটি বেইমানের খাতায় লেখা হয়ে গেছে চিরদিনের জন্য। বেইমান মির্জাফরের কুকীর্তির সাক্ষ্য হিসাবে আজও দাঁড়িয়ে আছে ওই নিমকহারাম দেউরি। ভগ্নপ্রায় ও দরজাটি হয়তো নিশ্চিহ্ন হয়ে যাবে একদিন, মাটির সঙ্গে মিশে যাবে কোনো একদিন, কিন্তু তাতে কি মানুষ ভুলে যাবে ইতিহাসে এই বিশ্বাসঘাতক মির্জাফরকে? এরপরে যাব মির্জাফরের বংশধরের 1100 সমাধি। ওটা কত দূর এখান থেকে? কাছে। এই হলো জাফরাগঞ্জের মির্জাফর ও তার পারিবারিকের 1100 কবরস্থান। 10 টাকা টিকিটের মূল্য দিয়ে ভিতরে প্রবেশ করে দেখলাম অসংখ্য কবর। এখানে 100 টাকা দিলে গাইডেরও ব্যবস্থা আছে। গাইড এই কবরস্থানটি ঘুরে সব দেখিয়ে দেবে আর নামও বলে দেবে কোনটা কার কবর। তবে আমি শুনেছি এখানকার গাইড নিলে তারা নাকি ভুল ইতিহাস বোঝায় মানুষকে, সেই জন্য আমরা গাইড নেইনি,
কারণ আমরা চেয়েছিলাম নিজেরাই খুঁজে বার করব সেই বিশ্বাসঘাতক মীর জাফরের কবর। আমাদের কাছে কবরটি খুঁজতে সমস্যা হচ্ছিল, কারণ প্রথমেই ঢুকে দেখলাম কোনো কবরের সামনে তার নাম লেখা নেই। কি আর করব, ঘুরে ঘুরে দেখতে থাকলাম সবকটি কবর। তারপর আমাদের চোখে পড়ল এই কবরটি। এই কবরটির ওপরে ইংরেজিতে ছোট ছোট করে লেখা ছিল নবাব সৈয়দ মীর মোহাম্মদ জাফর আলী খান বাহাদুর। মীর জাফর ৭৪ বছর বয়সে ১৭৬৫ সালে ৫ই ফেব্রুয়ারি পরলোক গমন করেন। মীর জাফরের ছিল ৫ ছেলে, তার মধ্যে ৪ ছেলের সমাধি রয়েছে এখানে, আর মিরনের সমাধি রয়েছে বিহারে। আর যে এই কবরটা দেখছেন, এটা হলো মীর জাফরের বাবার সমাধি। পরের গন্তব্য কি? জীবন্ত সমাধি। জীবন্ত সমাধি। ঠিক আছে, আমরা এখন জীবন্ত সমাধি দেখতে যাব। এটি হলো মুর্শিদ কুলি খাঁর কন্যা আজিমুন নেসার সমাধি ও একটি ভগ্নপ্রায় মসজিদ। এর আগেকার দিনে যক্কা হয়েছিল, তখন তো যক্কা রোগের ডাক্তার ছিল না আর ওষুধও ছিল না, ছিল হাকিম বদ্দরা। ওনারা বলেছিল প্রতিদিন একটা করে বাচ্চা ছেলের কলিজা গাছের সাথে সিদ্ধ করে বেটে খাওয়ালে তার অসুখটা ভালো হয়ে যাবে। কিছুদিন খাওয়ানোর পরে অসুখটা ভালো হয়ে যায়, তার অভ্যাসে পরিণত হয়ে যায়। ১৯৯টা খাওয়ার পরে তাকে জ্যান্ত অবস্থায় সমাধি দিয়ে দেয়। আজিমুন নেসা বেগম, যিনি বাংলার প্রথম নবাব মুর্শিদ কুলি খাঁর পালিত কন্যা, ছিলেন সেই সময়ের অন্যতম প্রভাবশালী ও ধনী নারী। তার জন্মদাতা পিতা মুর্শিদ কুলি খাঁ এবং পালিত মা নৌসেরি বানু তাকে অত্যন্ত আদরে মানুষ করেন। পরবর্তীতে তার বিয়ে হয় উড়িষ্যার নবাব সুজাউদ্দিনের সাথে, যা তাকে আরও ক্ষমতাশালী করে তোলে। তার ধর্মপরায়ণতা এবং সমাজে উচ্চ স্থান থাকা সত্ত্বেও একটি দুরারোগ্য রোগ তাকে এমন পথে নিয়ে যায় যা তাকে কুখ্যাত করে তোলে। হাকিমের নির্দেশ মেনে বেগম আজিমুন নেসা প্রতিদিন একটি শিশুর কলিজা খেতে শুরু করেন। সেই শিশুরা ছিল ৩ বছরের কম বয়সী, যাদের কলিজা এনে দেওয়া হতো বেগমের জন্য। বাচ্চাদের কলিজা খেয়ে কিছুদিন পর তিনি আশ্চর্যজনকভাবে সুস্থ হয়ে ওঠেন, কিন্তু এই অদ্ভুত ও নিষ্ঠুর অভ্যাসটি তার মধ্যে নেশায় পরিণত হয়ে যায়। তিনি সুস্থ হওয়ার পরেও এই প্রথা চালিয়ে যান, যা নগরে শিশুদের চুরির ঘটনার বিস্তৃতি ঘটায়। শেষ পর্যন্ত এই নির্মমতা নিয়ে 2টি প্রচলিত কাহিনী শোনা যায়। এক কাহিনী অনুযায়ী তার পিতা মুর্শিদ কুলি খাঁ যখন এই ভয়ঙ্কর সত্যটি জানতে পারেন, তখন তিনি এতটাই ক্ষুব্ধ হন যে তিনি নিজ কন্যাকে জীবন্ত কবর দেন। অন্য একটি কাহিনী মতে তার স্বামী নবাব সুজাউদ্দিন যখন এই কাণ্ডের কথা জানতে পারেন, তখন তিনিও একইভাবে আজিমুন নেসাকে শাস্তি দেন এবং তাকে সিঁড়ির নিচে জীবন্ত কবর দেন। এই ঘটনার পর থেকে আজিমুন নেসা বেগমের নাম ইতিহাসে কলিজা বেগম হিসেবে কুখ্যাত হয়ে যায়। তবে আজিমুন নেসা বেগমের এই সমাধিকে ঘিরে ইতিহাসে ভিন্ন মতামত রয়েছে। এই ভগ্নপ্রায় মসজিদটি নাকি আজিমুন নেসাই নির্মাণ করেছিলেন। তিনিও চেয়েছিলেন তার বাবার মতো যেন মৃত্যুর পর তাকে যেন এই মসজিদের সিঁড়ির নিচেই কবর দেওয়া হয়, যাতে মসজিদে ওঠার সময় নামাজিদের পায়ের ধুল তার কবরের উপর গিয়ে পড়ে, যাতে তার পাপ কিছুটা কমে। এর পরের গন্তব্য, অর্থাৎ আজকের ভিডিওর শেষ গন্তব্য, যা মুর্শিদাবাদের নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে যে স্থাপত্যটি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, 1837 সাল অর্থাৎ পলাশী যুদ্ধের 80 বছর পর নির্মিত এই সেই হাজারদুয়ারি প্রাসাদ। টিকিট মূল্য 25 টাকা দিয়ে ভিতরে প্রবেশ করলেই চোখের সামনে পড়বে বিশাল এই প্রাসাদটি।
অনেকেই মনে করেন হাজারদুয়ারি প্রাসাদটি নির্মাণ করেছিলেন সিরাজউদ্দৌলা, কিন্তু এটি তাদের ভুল ধারণা। 1829 থেকে 1837 সালের মধ্যে মির্জাফরের বংশধর নবাব নাজিম হুমায়ুন জাহা এই প্রাসাদটি নির্মাণ করান ব্রিটিশ ইঞ্জিনিয়ার ডানকান ম্যাকলিওডের তত্ত্বাবধানে। সেই সময় এই প্রাসাদটি নির্মাণ করতে খরচ হয়েছিল 18 লাখ টাকা। হাজারদুয়ারি প্রাসাদ মূলত নির্মাণ করা হয়েছিল নবাবদের সভা এবং প্রশাসনিক কাজের জন্য। প্রাসাদটির 1000 দরজা রয়েছে বলে এর নাম হাজারদুয়ারি রাখা হয়, যদিও এই দরজাগুলোর মধ্যে 900টি সত্যিকারের দরজা এবং বাকি 100টি নকল দরজা হিসেবে তৈরি করা হয়েছিল চোর ও শত্রুদের বিভ্রান্ত করার জন্য। প্রাসাদটি নবাবের ব্যক্তিগত বাসস্থান ছাড়াও গুরুত্বপূর্ণ সরকারি অনুষ্ঠান এবং কূটনৈতিক বৈঠকের জন্য ব্যবহৃত হতো। হাজারদুয়ারি প্রাসাদ বর্তমানে একটি মিউজিয়ামে রূপান্তরিত করা হয়েছে। এটি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা রক্ষণাবেক্ষিত এবং সংরক্ষিত। প্রাসাদটিতে মুর্শিদাবাদের নবাবদের ব্যবহৃত মূল্যবান জিনিসপত্র, অস্ত্রশস্ত্র, পোশাক, শিল্পকর্ম এবং বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন সংরক্ষিত আছে। তাছাড়া পলাশী যুদ্ধে ব্যবহৃত অস্ত্রশস্ত্র, মোহাম্মদী বেগ যে তরোয়াল দিয়ে সিরাজউদ্দৌলাকে হত্যা করেছিল সেই তরোয়ালটিও এখানে সংরক্ষিত আছে। প্রাসাদের ভেতরের অংশে প্রায় 1000টিরও বেশি পুরাকীর্তি এবং নিদর্শন রয়েছে, যেগুলি নবাবদের ঐতিহ্যবাহী জীবনধারা এবং মুর্শিদাবাদের ইতিহাসকে তুলে ধরে। হাজারদুয়ারির বিপরীতে এই ইমামবাড়াটি হলো নিজামত ইমামবাড়া। বর্তমান এই ইমামবাড়াটি 1848 খ্রিস্টাব্দে মির্জাফরের বংশধর নবাব মনসুর আলী খান নির্মাণ করেছিলেন। এটি নবাব সিরাজউদ্দৌলা নির্মিত পুরাতন কাঠের ইমামবাড়া 1842 এবং 1846 আগুনে ধ্বংস হবার পরে নির্মিত হয়েছিল। ইমামবাড়ার মূল কাঠামোটি 3টি অংশে বিভক্ত। দক্ষিণের মূল দরজা, কেন্দ্রীয় প্রার্থনা হল এবং বিভিন্ন ঘর যেখানে ধর্মীয় সভা এবং অন্যান্য কাজ করা হতো। এই ইমামবাড়াটি সারা বছর বন্ধ থাকে আর শুধু মহরমের দিনেই জনগণের জন্য খুলে দেওয়া হয়। হাজারদুয়ারি এবং ইমামবাড়ার মাঝখানে আছে একটি মসজিদ যার নাম মদিনা মসজিদ। এই মসজিদটি নবাব সিরাজউদ্দৌলা তার মায়ের ইচ্ছায় নির্মাণ করেছিলেন। এই মসজিদটি তৈরির সময় মক্কা থেকে মাটি আনা হয় ও ভিত্তির সাথে মিশ্রিত করা হয়, যাতে এটি স্থানীয় মুসলিম সম্প্রদায়ের দরিদ্র সদস্যদের ইসলামের 5টি স্তম্ভের একটি হজের অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দিতে পারে। হাজারদুয়ারি প্যালেস ও ইমামবাড়া ঠিক মাঝখানে রাখা আছে একটি বিশাল কামান। কথিত আছে ভাগীরথী নদী থেকে বালি তুলে হাজারদুয়ারি প্যালেস নির্মাণের সময় কামানটি পাওয়া যায়। তখন বাংলা, বিহার, উড়িষ্যার মসনদে ছিলেন মির্জাফরের 5ম বংশধর হুমায়ুন জাহ। কামানটি তিনি পরে হাজারদুয়ারিতে সংরক্ষণ করেন। কামানটির নামকরণ নিয়ে রয়েছে বিস্ময়কর তথ্য। কামানটি পাওয়ার পর নবাব হুমায়ুন জাহর নির্দেশে 18 কেজি বারুদ ভরে ফায়ার করার পর ঘটল এক ভয়ঙ্কর ঘটনা। কামানের আওয়াজে এর চারপাশে 1 থেকে 1.5 কিলোমিটারের মধ্যে যেসব মায়েরা গর্ভবতী ছিলেন তাদের পেটের বাচ্চা নষ্ট হয়ে যায়। সেই থেকেই এর নাম হয়ে যায় বাচ্চা বলি কামান। আর এটি হলো একটি ঘড়িঘর যা হাজারদুয়ারি নির্মাণের সময় নির্মাণ করা হয়েছিল সময় দেখার জন্য। বর্তমানে ঘড়িটি সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। মুর্শিদাবাদের প্রতিটি ধুলো কোণায় মিশে আছে বাংলার এক সময়ের গৌরব আর বেদনার গল্প। এখানে দাঁড়িয়ে বোঝা যায় কিভাবে সময়ের এক নিষ্ঠুর মোড়ে বাংলার ভাগ্য বদলে গিয়েছিল। সিরাজউদ্দৌলার সাহসিকতা, মির্জাফরের বিশ্বাসঘাতকতা আর ইংরেজদের ছলচাতুরির মধ্য দিয়ে বাংলার স্বাধীনতার পতন হয়েছিল। আজও এই শহরের পথে প্রান্তরে সেই অতীতের প্রতিধ্বনি শোনা যায়। মির্জাফরের কবরের সামনে দাঁড়িয়ে অনুভব করলাম ক্ষমতার লোভ আর বিশ্বাসঘাতকতা কিভাবে একজন মানুষকে চিরকালীন ঘৃণার প্রতীক বানিয়ে দেয়। কাটরা মসজিদের পবিত্র মাটি আর হাজারদুয়ারি প্রাসাদের রাজকীয়তার মধ্যে যে গল্প লুকিয়ে আছে তা শুধু ইতিহাস নয়, এগুলো আমাদের জীবনের শিক্ষা। এই ভ্রমণ আমাদের শিখিয়েছে যে ইতিহাসকে উপেক্ষা করা যায় না,
তা বারবার আমাদের মনে করিয়ে দেয় যে অন্যায়, লোভ আর ক্ষমতার পিপাসা কখনো টেকসই শান্তি বা গৌরব এনে দিতে পারে না। মুর্শিদাবাদের প্রতিটি কোণ যেন আমাদের সতর্ক করে দেয়, যেন আমরা এই ভুলগুলো আর না করি। ইতিহাস শুধুই অতীতের কথা নয়, বরং ভবিষ্যতের পথপ্রদর্শকও। মুর্শিদাবাদ আমাদের শিখিয়েছে যে প্রকৃত বীরত্ব কখনো বিশ্বাসঘাতকতায় লুকিয়ে থাকে না, বরং তা থাকে সত্য, সাহস আর ন্যায়ের পথে।